মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। আমি তো একটা কাজ করছি, সেই কাজটা হলো যে ভাড়া বান্ধবী আছে না, বাসা তাই নাকি? তারপর কি হলো? ও আর যাওয়ার পর জানেন না দুনিয়ার পুরো বেচাকার অবস্থা। পারবো তো গিয়ে হাও মাও চিল্লা চিল্লি লাগাই দিছে। আমি ধরে রাখতে পারিনি, পারলে তো দিন বাইরে ভিতরে ঢুকে যায়। মনে করেন যে রাস্তার মধ্যে ঘোরাঘুরি খাইছে। আমি তো আগে দেখছি টিভিতে, বাস্তবে প্রথম দেখলাম। পারভেজের এই অবস্থা, পারভেজকে তো কখনো মানে এইসব মেয়ে সংক্রান্ত বা প্রেম সংক্রান্ত বিষয় দেখিনি। তার মানে এই অবস্থা যেহেতু, এবার বিষয়টা তাহলে খুব বেশি সিরিয়াস। আমার কাছে মনে হচ্ছে যে আপনি একটা কাজ করেন, মানে আপনি একটু ওই মেয়ের বাসায় যান, বাসায় গিয়ে ওই মেয়ের সাথে কথা বলেন অথবা ওই মেয়ের বাবা মার সাথে কথা বলেন এবং বিষয়টা জানার চেষ্টা করেন। বিষয়টা কি আসলে মানে একতরফা ছিল নাকি দুই তরফা? যদি মনোমালিন্য হয়ে থাকে ওদের সম্পর্কের মধ্যে, সেটা কেন হয়েছে, সেটা কমানো যায় কিনা মনোমালিন্যটা, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলেন। কারণ এইভাবে চলতে থাকলে তো পারভেজের অবস্থা দিনে দিনে খারাপ হতেই থাকবে। আর এইভাবে তো আমরা আমাদের মানে নিজের ফ্যামিলি মেম্বারের এত বড় ক্ষতি করতে পারি না। আমার ছোট ভাইকে তো আমি আর খারাপ দেখতে পারি না, ঠিক না? আপনার ডেটিং কেমন হলো? আপনি আমার সাথে মজা নিচ্ছেন না? একদম না, আমি একদম সিরিয়াস। এই যে তোমার কাছে গার্ড অফ অনার দিয়ে নিয়ে গেল ডেট করতে, কেমন লাগলো? ভালো লাগছে। ভালো লাগছে। শুনো, অথইকে কিন্তু এবারে বউ হিসেবে খুব তাড়াতাড়ি নিয়ে আসা লাগবে, বুঝতে পারছো? জি, একটু ভাবি, একটু আমার কাছে শুনে না। ও ইন্টারেস্টেড না, ও আমার সাথে থাকতে চায় না। অনেক চাইছি আমি সুস্থ হয়ে যাব, ভালো মানুষের মধ্যে চলাফেরা করবো, সব ছেড়ে দেবো। তাহলে এখন তোমার কি করতে হবে জানো? এই যে আমাকে এই কথাগুলো ঠিক যেভাবে বললে, এক্স্যাক্টলি সেম ওয়েতে ওকে গিয়ে বলতে হবে। মেয়েদের ব্যাপারটা কি জানো তো? মেয়েদের কাছে তুমি অনেক বড় অন্যায় করো, মেয়েরা তোমাকে মাফ করে দেবে। যদি তুমি একবার মিথ্যা কথা বলো, সে তোমাকে কখন মাফ করবে না। সো পাশে যাও, গিয়ে সবগুলো সত্যি কথা বলো। ঠিক আছে, শিওর? যাই আমি। মুস্তাফিজ, তুমি একটা কাজ করো, হ্যাঁ আচ্ছা চেকগুলো জমা করে, হ্যাঁ হিসাবটা টুকে, হ্যাঁ ঠিক আছে, আমি আজকে আসবো না, আমার ভাতিজা আসছে বাসা। হ্যাঁ না না ঠিক আছে ঠিক আছে, তুমি ওদিকটা সামলাও, আমি এদিক দেখছি। না না ভিআইপি গেস্ট, হ্যাঁ একটু একটু ব্যালেন্স করে নাও, হ্যাঁ ঠিক আছে, ওকে। সোহেল, চাচা, কি অবস্থা বাবা? তুমি বাসা আসো না কেন? আসুন চাচা আসুন। আচ্ছা শোনো, একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি বাবা লেখাপড়াটা একদম বাদ দিয়ে দিলা? আসলে চাচা, স্কুল কলেজ আমার খুব একটা ভালো লাগে না। এই ধরেন সকালবেলা যাওয়া, আবার সারাদিন ক্লাস করা, আবার বাসায় আসা, তারপরে ধরেন রাত্রিবেলা পড়াশোনা করা, ধরেন বইপত্র একদমই আমার ভালো লাগে না। আর আমার ঘরে এতগুলো দোকান, ধরেন 11টা দোকান, পড়াশোনা করলেও সেই 11টা দোকান, না করলেও সেই 11টা দোকান। বুঝছি তো, হ্যাঁ ঘটনা হয়েছে কি, মনে করো তোমার জন্য না, সমাজে চলতে ফিরতে গেলে লেখাপড়া জানা থাকলে না বুকটা একটু টান টান করে গ্রাজুয়েট আমি বা তোমার ছেলে মেয়েরা পরবর্তী জেনারেশন তখন যারা হবে, আমার বাবা গ্রাজুয়েট ছিল। কি কোন চাচা, আমি তো সবসময় সিনা টান করে হাঁটি, কে আমার উপরে কথা কইব? কোনো টেনশনই নেন না। আর এইসব পড়াশোনার কথা কি কইতেছেন? ওই যে আমার এলাকায় যে বোর্ড আছে না,
বোর্ডে যদি আমি কথা কই সব সার্টিফিকেট এনে এসে দিয়ে যাবো। ঠিক আছে, বোর্ডে তো আর তোমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দেবে না। বিষয়টি হচ্ছে যে তুমি ইন্টারটা একটু কষ্ট করে পাশ করলে, ডিগ্রিটা তো মনে করো সহজ, একটু একটু চেষ্টা। চাচা চাচা শোনেন, এই যে আমার দোকানের ম্যানেজার, 11টা দোকানে 11টা ম্যানেজার, প্রত্যেকটাই মাস্টার্স পাস। কি হয়েছে? সবগুলো তো আমার নিচে। পড়াশোনা করে কিচ্ছু হয় না চাচা, ব্যবসায়ী সব। আসলে বাবা হয়েছে কি, তোমার শিক্ষার ব্যাপারটা আমি ঠিক বোঝাতে পারছি না, এটা আমার ব্যর্থতা। তারপরেও শোনো, যাই হোক, তুমি ব্যবসা বাণিজ্য করো, তার মাঝে মাঝে একটু চেষ্টা করে দেখো যে ইন্টারমিডিয়েটটা পাস করা যায় কিনা, করতে পারলে সুবিধা। আর একটা জিনিস হচ্ছে যে রেগুলার সন্ধ্যার পরে মনে করো যে দোকান টোকান বন্ধ করে চাচার কথা মনে করে আইসা পড়বা, নিজের বাড়ি একদম, রাত্রে এখানে খাওয়া দাওয়া করে তারপরে বাসা যাবে, ঠিক আছে না? কি যে বলেন না চাচা, অবশ্যই আসুন। নিজের বাড়ি মনে করে আসবা। চলো, লাঞ্চ করেছো? না চাচা। আসো আসো। আচ্ছা, আমার তো মেয়ে। কেমন আছেন? ভালো। আপনার কি খবর? এই তো আপু ভালো। ভালো লাগছে আপনি পড়াশোনা করছেন। আচ্ছা ইলিয়াস কাঞ্চন ভাইয়া, পারভেজ ভাই আর অথর কি অবস্থা বলেন তো, মানে ওদের কোনো আপডেট আছে? আপডেট তো আছেই। আপনি এখনো জানেন না সে প্রেম, সে ভালোবাসা? আপনি তো প্রেম করেছেন। আপনি কি প্রেম করেছেন? প্রেম করেছে শিরি ফরহাদ, প্রেম করেছে লাইলি মজনু, প্রেম করেছে ইউসুফ জুলেখা, প্রেম করেছে চণ্ডীদাস রজকিনী। কিন্তু একবিংশ শতাব্দীতে প্রেম করেছে কে? কে? কে আবার? আপনার প্রাণ প্রিয় ছোট ভাই পারামি। মানে আমি বুঝি নাই, বুঝাই বলেন। আপনাকে কি বলবো? আপনি তো এই প্রেমের কাহিনী শুনলে আপনি তো বিভোর, বিমূর্ত, প্রাণলেস। আপনি হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন। আপনি মেনে প্যার কিয়া দেখেছেন? উফ ইলিয়াস ভাই, বহুবার দেখছি। আপনি এসব সিনেমার কাহিনী বাদ দেন তো, রিয়েল লাইফে আসেন। আমি জানতে চাচ্ছি যে পারভেজ ভাইয়া আর অথই আপুর কি অবস্থা এখন, ওদের প্রেমটা কত দূর আগাইছে? আপনি কি বলতেছেন এইসব? लेट मी फिनिश। मैंने प्यार कियाते সালমান খান ভাগ্যশ্রীকে যেইভাবে তার প্রাণের মনের অভিব্যক্তি ভালোবাসা উজাড় করে বলেছিল, ঠিক একইভাবে আমাদের পারভেজ ভাই তার মনের ভালোবাসা অভিব্যক্তি সবগুলো প্রকাশ করেছে ঠিক একইভাবে। পারভেজ ভাই যদি একটা কালো গেঞ্জি আর একটা যদি শার্ট বোতাম খুলে যদি ওই কথাটি বলতো, একদম সালমান খানের সাথে মেনে পিয়ার কাছে সেম টু সেম হয়ে যেত। আমি কি দেখেছি আমি আপনাকে বলতে পারছি না আপু। আমি দেখেছি মিস অথৈ আপু একজন প্রেমিকা, একজন প্রেমিক, কাটা সবকিছু। উনি মন প্রাণ উজাড় করে আমার মনে হয়েছে সে ভালোবাসে। মুখ দিয়ে বলতে পারছে না। ও মানে এখনো পুরোপুরি ঠিক হয় না, তাই না? এই একটা কথা বলার জন্য আপনি এই এতগুলা যে কথা বললেন, কেন সময় নষ্ট করলেন? একটা কথা কি সিম্পল ভাবে বলা যেত না? আপু আপনি তো বুঝতে পারেন না। আপনি যদি আমাকে বলতে না দেন, আমি যদি আপনাকে এই যে অমর প্রেমের কাহিনীটা যদি আমার সচক্ষে আমি দেখেছি, আমি কান্না দেখেছি, আমি হৃদয় বিদায়ক দৃশ্য দেখেছি, আমি এগুলো যদি আপনাকে যদি বলতে না পারি, তাহলে তো বুঝবেন কেমন? আপনি তো বুঝতে পারেননি এখনো। আপনার এখনো বলা বাকি আছে? আমার বোঝা হয়ে গেছে, বুঝছি। আপনি কি বুঝেছেন? আরো একটু বাকি আছে, অথই এখনো পুরোপুরি রাজি হয়নি, তাই না? আমি কি তোর সাথে একটা পার্সোনাল ব্যাপারে কথা বলতে পারি? হ্যাঁ, তুমি আমার ভাই, তুমি কথা বলবা না? বলো।
তুই নাকি অথৈদের বাসার সামনে গিয়ে খুব সিনক্রেট করেছিস? বলছে না মজিদ কাকা সব বলতেছে। হ্যাঁ বলে দিছি। তুই নাকি ওখানে গিয়ে খুব চিৎকার চেঁচামেচি করেছিস, চিল্লাচিল্লি করে গেটে লাথিও মারতে গিয়েছিলি, এগুলো সব করেছিস। আমাকে মজিদ কাকা সবই বলেছে। হ্যাঁ করো না, ও আমার কথা মানে না। ওরা আমি তো অটোকে ভালোবাসি, আমি থাকতে পারবো না। তুই ওকে ছাড়া থাকতে পারবি না, ভালো কথা। তাই বললে এরকম সিনক্রেট করবি? ওই মেয়ে যদি দেখতে পারে তুই এরকম সিনক্রেট করছিস, এগুলো করছিস, তাহলে তো ও তোর কাছে কখনোই ফিরে আসবে না। আর তুই ওকে ভালোবাসিস, ভালো কথা। ওই মেয়ে কি তোকে ভালোবাসে? তুই তো ভালোবাসি, যখন আমার ভালোবাসবে উজাড় করে ভালোবাসবে, উজাড় করে ভালোবাসবে। আমি বুঝতে পারলাম ও যখন তোকে ভালোবাসবে, উজাড় করে ভালোবাসবে, তুই ওকে ভালোবাসিস, সেটাও বুঝলাম। কিন্তু তুই এরকম করলে তো সেটা হবে না। তোর মেন্টাল কন্ডিশন বা ফিজিক্যাল কন্ডিশন যে অবস্থায় আছিস তুই যদি এখন এইভাবে অ্যাপ্রোচ করতে থাকিস তাহলে তো হবে না। মানে তোর তো সত্য কথা বলতে পোলাইট হতে হবে, তোকে অনেক বেশি ডিসেন্ট ওয়েতে অ্যাপ্রোচ করতে হবে। তুই এরকম চিৎকার চেঁচামেচি করলে তো এমনি কখনোই তোর কাছে ফিরে আসবে না। আর যদি তোর কাণ্ড কারখানা দেখে ও তোর কাছে ফিরেও আসে, তোর যে কন্ডিশন এখন ফিজিক্যাল মেন্টাল বোথ, এই কন্ডিশনে ওই মেয়ে তোর সাথে থাকবে কি করে? তুই যেটা কর, তুই মেন্টালি স্ট্রং হ, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর সব কিছু। মানে এরকম করলে তো হবে না, তুই কোনো কিছু চিন্তাও করতে পারবি না, কোনো প্রোডাক্টিভ কোনো রেজাল্ট পাবি না কোনো কিছু। তুই ফিজিক্যালি স্ট্রং হ, মেন্টালি স্ট্রং হ, দেখবি সব ঠিক হয়ে যাবে। এবং আমি বলবো তুই চেষ্টা করে যা, ওই আসবে, তোর কাছে ফিরে আসবে। ধন্যবাদ। তোমার আচ্ছা দরকার ছিল। আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ, আপনি কি এতটাই নির্লজ্জ? ওদিন আমার ভাই আপনাকে এত বাজেভাবে মারলো, আপনি চুপচাপ হাসি মুখে হা 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 করে মারটা খাইলেন। আপনি কেন, কি এসব? এই যে আপনি আমার সাথে এখন কথা বলছেন, আপনার বাবা কিংবা ভাই দেখবে, আবার এসে আমাকে মারবে। আমি কিন্তু এত শান্ত ছেলে না, কিন্তু আপনার প্রেমের জন্য আমি একদমই শান্ত সৌম্য, কারণ আপনাকে ভালোবাসি। আপনাকে ভালোবেসে আমি হাসি মুখে মাইর খাওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, আপনি আমাকে ভালোবাসেন, এটা আমি শুনছি, আর কতবার বলবেন? যতদিন পর্যন্ত আপনি হ্যাঁ না বলবেন ততদিন পর্যন্ত আমি হাসি মুখে মাইর খাবো। আনসার, হ্যাঁ আপু, এই হচ্ছে জনাব শ্রদ্ধেয় আমির সাহেবের ওষুধ। প্রেসক্রিপশন কই? প্রেসক্রিপশন? রেখে আসছেন তাই না? আপনি এমন কেন বলেন তো? মানে একটা মানুষ এত ভুলে মনা কিভাবে হয়? সব কিছু ভুলে যান আপনি। আমার তো মনে হয় আপনি যাকে বিয়ে করবেন, বিয়ে করে বউ রেখে বাসায় চলে আসবেন, বাসায় এসে খুঁজবেন আমার বউ কই, আমার বউ কই। একটু ঠিক হতে পারেন না আপনি? না, এটা কখনোই হবে না। কারণ হচ্ছে আমার বইয়ের হাতটা সবসময় আমার হাতেই থাকবে, আমি যদি কখনো হারিয়ে যাই সেই জন্য। বুঝলাম, আপনি একটু ঠিক হন না, কবে ঠিক হবেন? আপু, দোষটা আমার না, দোষটা ছিল হচ্ছে ফার্মেসিতে যিনি ওষুধ দিয়েছেন ওনার দায়িত্ব ছিল প্রেসক্রিপশনটা একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে আমাকে দেয়া, কিন্তু সেই কাজটি করেনি। আপনারও তো দায়িত্ব ছিল মনে করে নিয়ে আসা। কতদিন এরকম থাকবেন? একটু ঠিক হন। আপু, আমি ঠিক হচ্ছিলাম, আমি এখন কি করব বলেন? আগে ছিল পারভেজ ভাই আমাকে ইলিয়াস কাঞ্চন বললে আমার মেমোরি শার্প হয়ে যেত। এখন বাসায় আসলে মনে হয় আমি অন্ধকার একটা ভূতের নগরীতে আসছি। কেউ কোনো কথা বলে না, কেউ হাসে না, আগের মতো কিছুই নাই আপু। কিন্তু চাচি আম্মা হচ্ছে ইন্টারন্যাশনাল। চাচি আম্মার কথা আমার থেকে ভালো এ বাসার কেউ জানে না।
সো চাচি আমার কোনো কথা আমাকে বলার দরকার নেই। আপনি এর চেয়ে বরং এক কাজ করেন, ফার্মেসিতে যান, প্রেসক্রিপশন নিয়ে আসেন। আর আরেকটা কাজ যেটা করবেন সেটা হচ্ছে ওদের জিজ্ঞেস করবেন স্মৃতিশক্তি বৃদ্ধি করার কোনো ওষুধ আছে কিনা। থাকলে আপনি 2-3 পাতা কিনে নিয়ে আসবেন, কিনে নিয়ে এসে খাওয়া শুরু করবেন। ঠিক আছে? আমার জন্য? না, আমার জন্য। কি নাম তোমার? জি মুরব্বী, আমার নাম আব্দুল মজিদ। আব্দুল মজিদ। আমি কি তোমাকে চিনি? জনাব, আপনি আমাকে চিনেন না, চিনার কথাও না। আমি খুবই নগণ্য একজন মানুষ। আচ্ছা। আমি আমিন পরিবারের একজন অ্যাকাউন্টস ম্যানেজার আর কি। ও, দ্যাট ইজ হচ্ছে আমিন পরিবারের ম্যানেজার। আচ্ছা, হ্যাঁ বলো, কি জন্য এসছো? জি, আমার সাহেব পাঠাইছে আর কি। উনি নিজেই আসতেন, তো উনি আসলে শর্মিন্দা লজ্জা যে কেমনে এই জিনিসটা নিয়ে আসে, এই জন্য আমারে পাঠাইছে আগে। আমি আপনার সঙ্গে কথা বললে দেন উনি একটা ব্যবস্থা নেবে। জিনিসটা হলো পারভেজ একটু মানসিকভাবে এখন একটু ঝামেলার মধ্যে আছে, ওই কারণে আসা। তো ও মনে করেন যে আপনার মেয়ের সঙ্গে মনে হয় কিছু একটা আছে আর কি। আমার মেয়ের সঙ্গে? আর ইউ শিওর? জি, আমি শিওর। না, আমার সাথে কথা বলেছি সরাসরি। আর তাছাড়া পারভেজকে তো আমি চিনি, সে তো অ্যাডিক্টেড একটা ছেলে। সরি, ওই ছেলেটিকে তো আমি প্রথম দিকে ভালো মনে করতাম। ও আমাকে প্রথমে হেল্প করেছে। আঙ্কেল চালের দোকান বলে দিয়েছে, যে দোকান থেকে আমি চাল কিনেছিলাম, সস্তায় ভালো চাল দিয়েছে, ডিশের লাইন, কম্পিউটার টম্পিউটার। আমি তোকে খুব ভালো ছেলে মনে করতাম। বাট আই এম সরি টু সে, যেদিন দেখেছি আমার মেয়ের হাত ধরে টানাটানি করতে, তার ব্যাপারে তুমি সুপারিশ করছো আমার বাসায় বসে। আসলে হয় কি, অনেক সময় আমরা দেখি একটা, পিছনের পুরো গল্পটা আমরা জানি না, বুঝছেন? তো ওইটা দেখে আসলে আমরা ভুল বুঝি, ভুল জানি। পুরো জিনিসটা জানলে তারপরে বোঝা যায় আসলে কি। এই যে আপনি যে বললেন ও নিশাপানি করে, এডিক্টেড, এইটা তো আসলে আপনার মেয়ের জন্য করে। এটা কি বাংলা চলচ্চিত্র? হ্যাঁ, যে আমি দেবদাস হয়ে গেলাম? সরি, আমি আমার মেয়ের সাথে কথা বলেছি, তার সাথে কোনো রিলেশনই পারভেজের নেই। কত বড় বেয়াদব, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করে, আমার ছেলের সাথে খারাপ ব্যবহার করে। তাছাড়া লেখাপড়া, চাকরি বাকরি, অমুক তমুক, এগুলো তো অন্য বিষয়। আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে আমার এক বন্ধুর ছেলের সাথে, সোহেলের সাথে বিয়ে ঠিকঠাক হয়ে আছে। ওই বিয়েতে কি অথই রাজি? আমার তো মনে অথি মা রাজি না ওইটাতে, বুঝছেন? আর আরেকটা জিনিস হলো, ওই পুরো কি আছে না আছে আমি জানি না। তবে এইটুকু আপনারা বলি, মানে ওনার কত টাকা আছে সেটা আমি বলতেও চাই না। এইটুকু বলি যে সেটা হলো যে আফসার আমিন সাহেবের যা সম্পত্তি আছে, তার ব্যবসা বাণিজ্য আছে, তার 70 ভাগের মালিক হলো তার 2 ছেলে এবং মেয়ে। তো এই পারভেজ তার ভাগে যা পাইবো, সারা জীবন তার কোনো কিছু না করলেও চলবো আসলে। কিন্তু পারভেজ আসলে ওরকম ছেলে না। হ্যাঁ, সে কাম কাজ করে থাকতে চায়, চলতে চায়। আর একটা ব্যাপার কি, পারভেজ তো মানে আপনার মেয়েটাকে পছন্দ করে, আর মেয়েটা আপনার, চিন্তা ভাবনা আপনার, পুরো ব্যাপারটাই আপনার। এখন আপনার ইচ্ছা হলে আপনি মেয়েরা দিতে পারেন। ফাইন, গুড গাই। আমার মেয়ে তো অন্তত অ্যাটলিস্ট তার স্ট্যাটাস পজিশনটা বোঝে। সো আই এম সরি বাবা, আমি তোমার জন্য কিছু করতে পারছি না, অ্যাটলিস্ট পারভেজের জন্য কিছু করতে পারছি না। আই এম সরি। চা খাবে?